নমস্কার। আজকের এই পর্বে আলোচনা করব ইন্ডিয়ান পলিটিক্যাল থটের সিরিজের ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার বিশিষ্ট বৈশিষ্ট্যসমূহ। প্রথমে পটভূমি দেখে নেওয়া যাক। রাজনৈতিক চিন্তার ইতিহাসে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার ঐতিহ্য পশ্চিমা রাজনৈতিক চিন্তাধারার চেয়ে প্রাচীন। গ্রিসে বিভিন্ন নগররাষ্ট্র গড়ে ওঠার আগেই ভারতের সুসংগঠিত রাজতন্ত্র ও প্রজাতন্ত্রের অস্তিত্ব ছিল। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল এর মতো বিশিষ্ট গ্রিক রাজনৈতিক দার্শনিকদের আবির্ভাবের অনেক আগে থেকেই ভারতীয় ঋষি ও বুদ্ধিজীবীরা রাষ্ট্র ও শাসন ব্যবস্থার উদ্দেশ্য নিয়ে সুশৃঙ্খলভাবে আলোচনা করেছিলেন। আধুনিক যুগে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার পুনর্জাগরণ ঘটেছে। সমসাময়িক পরিস্থিতিতে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা বিশ্ব রাজনৈতিক চিন্তাধারার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার পথে। বিস্তৃতভাবে বলতে গেলে আমরা ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা দুটি ধারা চিহ্নিত করতে পারি: ক, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা এবং খ, আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তা। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা তার বিষয়বস্তুর দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, যা দেশীয় মেধার ফসল এবং ভারতীয় পরিস্থিতি ও সংস্কৃতির প্রতি একটি প্রতিফলন। অন্যদিকে আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তা মূলত ঊনবিংশ শতাব্দীর ভারতীয় রেনেসাঁ বা নবজাগরণ এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শুরুর দিকে জাতীয় আন্দোলনের ফসল। এটি প্রাচীন ঐতিহ্য এবং চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীতে বিকশিত সামাজিক সংস্কার আন্দোলনের উত্তরাধিকারকে আত্মস্থ করার চেষ্টা করেছে। একই সঙ্গে এটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রগতি, জাতীয়তাবাদ ও বিশ্বজনীনতা, স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচারের মতো উজ্জ্বল পশ্চিমা রাজনৈতিক ধারণার দ্বারাও প্রভাবিত হয়েছে। ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে অধিকাংশ পশ্চিমা ধারণা ভারতীয় বুদ্ধিজীবীদের কাছে পৌঁছায়। 1947 সালে ভারতের স্বাধীনতার পরেও এই ধারণাটি ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। ভারতের ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক চেতনার ফলে সৃষ্ট অনেক ধারণাই এখন ভারতীয় বিভিন্ন ভাষায় এবং তাদের সাহিত্য কার্যকরভাবে প্রকাশিত হচ্ছে। বৈশ্বিক বৌদ্ধিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ভারতের এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মনে হয়। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা জনপ্রিয়ভাবে হিন্দু রাজনৈতিক চিন্তা নামে পরিচিত। হিন্দু রাজনৈতিক চিন্তার ঐতিহ্য খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের বৈদিক যুগ থেকে শুরু করে চতুর্দশ শতাব্দীতে মুসলিম শাসনের সুসংগতকরণ বহু শতাব্দী ধরে বিস্তৃত। হিন্দু রাজনৈতিক চিন্তার প্রধান মূলনীতিগুলো প্রাচীন রীত বা মহাজাগতিক শৃঙ্খলার ধারণা থেকে উদ্ভূত। এর অর্থ হল সেই সম্প্রীতি যা মহাবিশ্বের সমস্ত বস্তুর অন্তরালে বিদ্যমান। এটি মানুষের তৈরি আইনের চেয়ে ভিন্ন, যা ইচ্ছামতো তৈরি বা পরিবর্তন করা যায় না। অন্য কথায় এটি সমগ্র মহাজগতে বিদ্যমান প্রাকৃতিক শৃঙ্খলাকে বোঝায়, যা জড়জগৎ, সমস্ত জীব, স্বর্গীয় বস্তু এবং মৌলিক উপাদানসমূহ যেমন পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ নিয়ন্ত্রণ করে। সুতরাং এটি সমস্ত প্রাকৃতিক ঘটনা এবং মানবিক কর্মকাণ্ডের পেছনে একটি সর্বব্যাপী শৃঙ্খলা। পশ্চিমা প্রাকৃতিক আইন ধারণার মতো রীতকেও মানুষ তার নিজস্ব আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে, অর্থাৎ নিজের অন্তর্দৃষ্টির মাধ্যমে আবিষ্কার করতে পারে। এর উপলব্ধি মানুষের আত্মার সাথে মহাজাগতিক চেতনার একাত্মকে বোঝায়। যেহেতু মানব সমাজ মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এটি নিজস্ব সংগঠনের মধ্যেও মহাজাগতিক শৃঙ্খলাকে প্রতিলিপি করার প্রবণতা রাখে। এর থেকে বোঝা যায় যে এভাবে প্রতিষ্ঠিত সামাজিক শৃঙ্খলা মহাজাগতিক শৃঙ্খলার মতোই পবিত্র এবং অপরিবর্তনীয়। এই সৃষ্ট সামাজিক শৃঙ্খলাকে ধর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সত্যের সাথে সঙ্গতিপূর্ণ, যা সঠিক সেই চেতনাকে ধারণ করে। এটি সকল মানুষকে তাদের পূর্বনির্ধারিত অবস্থান ও ভূমিকা গ্রহণ করার নির্দেশ দেয়। তাই ধর্ম এমন একটি কর্তব্যের ব্যবস্থাকে বোঝায় যা ব্যক্তির সামাজিক দায়বদ্ধতাকে অন্তর্ভুক্ত করে। ধর্ম মেনে চলা পুণ্যের উপলব্ধির জন্য সহায়ক। তবে ধর্ম ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে, যা মৌলিক গুণের সমষ্টি। হিন্দু সামাজিক দর্শনে 4টি পুরুষার্থ বা মানব জীবনের প্রধান উদ্দেশ্য স্বীকৃত হয়েছে। এগুলি হল: ক, ধর্ম, যা পবিত্র আইন অনুযায়ী কর্তব্য পালনের মাধ্যমে অর্জিত পুণ্য; খ, অর্থ, যা সম্পদ, বস্তুগত সমৃদ্ধি এবং সম্ভবত ক্ষমতার মাধ্যমে অর্জিত পুণ্য; গ, কাম, যা বাসনার চরিতার্থ করা, ইন্দ্রিয় সুখ এবং শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নান্দনিক আনন্দ অর্জনের মাধ্যমে প্রাপ্ত পুণ্য; এবং পরিশেষে ঘ, মোক্ষ, যা তপস্যার মাধ্যমে আত্মার চূড়ান্ত মুক্তি বা মোক্ষ লাভ। হিন্দু রাজনৈতিক চিন্তার উৎপত্তি এই পুরুষার্থগুলো অর্জনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।
প্রথমত যুক্তি দেওয়া হয় যে যদিও প্রাকৃতিক বস্তু ও প্রাণীদের আচরণ সম্পূর্ণভাবে মহাজাগতিক শৃঙ্খলার আইন দ্বারা নিয়ন্ত্রিত, মানুষের চিন্তা ও ইচ্ছাশক্তি আছে। মানুষ কিন্তু অশুভ প্রবণতা, বিশেষ করে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার দ্বারা চালিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছু মানুষ ধর্মের পথে থেকে বিচ্যুত হয়ে ভুল পথে যেতে পারে। তারা অন্যদের জন্য শারীরিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে, তাদের সম্পত্তি কেড়ে নিতে পারে বা অন্যান্যভাবে আতঙ্কিত করতে পারে। তাদের সততার পথে রাখার জন্য মহাবিশ্বের স্রষ্টা দণ্ড উদ্ভাবন করেছেন। দণ্ড আক্ষরিক অর্থে একটি লাঠি যা শক্তির প্রতীক, অর্থাৎ বল প্রয়োগের ক্ষমতা। আনুষাঙ্গিকভাবে এর অর্থ শাস্তিও। তাই এটি অপরাধীর শাস্তি দেওয়ার দক্ষতার প্রতীক। যে ব্যক্তি দণ্ড পরিচালনার জন্য অনুমোদিত তাকে দণ্ডধর বা দণ্ড ধারণকারী বলা হয়েছে। দণ্ডধর রাজা বা সার্বভৌম শাসকের প্রতিশব্দ। প্রাচীন ভারতীয় বিবরণ অনুসারে সার্বভৌম শাসকের আবির্ভাবের আগে পৃথিবী মাৎস্যন্যায় দ্বারা আক্রান্ত ছিল, যা জঙ্গল রাজের সাথে তুলনীয়। আক্ষরিক অর্থে মাৎস্যন্যায়ের অর্থ হলো সমুদ্রে মাছের মতো আচরণ করা, যেখানে প্রতিটি ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে এবং সেই বড় মাছকে আরও বড় মাছ খেয়ে ফেলে। সুতরাং এই অবস্থায় কারো কোনো নিরাপত্তা ছিল না। এমন পরিস্থিতিতে রাজার আবির্ভাব ঘটে, যিনি দণ্ড শক্তিধর মাধ্যমে সবার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান এবং শাসন কৌশলকে ব্যাপকভাবে দণ্ডনীতি বা দণ্ডের সঠিক ব্যবহারের কৌশল বলা হয়েছে। এই অর্থে মনুস্মৃতি, মহাভারত এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো বিভিন্ন গ্রন্থে দণ্ডনীতির উল্লেখ পাওয়া যায়। কৌটিল্য দণ্ডনীতির 4টি উদ্দেশ্যের কথা বলেছেন: ক, যা অর্জিত হয়নি তার অর্জন; খ, যা অর্জিত হয়েছে তার সংরক্ষণ; গ, যা সংরক্ষিত হয়েছে তার বৃদ্ধি; এবং অবশেষে ঘ, এভাবে অর্জিত, সংরক্ষিত ও বর্ধিত সম্পদের সুষ্ঠু বণ্টন। সুতরাং দণ্ড কেবল ভুল পথে চলা ব্যক্তিদের নিয়ন্ত্রণের কৌশল নয়, বরং এটি সম্পদ ও ক্ষমতার বর্জন, সংরক্ষণ এবং বৃদ্ধির একটি যন্ত্র, যা নিশ্চিত করার দায়িত্ব শাসকের উপর বর্তায়। এটি স্বীকার করা হয়েছিল যে একমাত্র একজন শক্তিশালী ও সুশৃঙ্খল রাজাই কার্যকরভাবে এই উদ্দেশ্যগুলো অর্জন করতে পারেন। কৌটিল্যের মতে ক্ষমতা বস্তুগত সমৃদ্ধির সাথে অপরিহার্যভাবে জড়িত, তাই অর্থ অর্জনের বিষয়টি সামনে আসে। এ কারণেই রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতিকে অর্থশাস্ত্র বস্তুগত সমৃদ্ধি ও ক্ষমতার অর্জন ও নিয়ন্ত্রণের নির্দেশিকা বলা হয়েছে। এই বিজ্ঞানকে রাজধর্মও বলা হয়েছে, যা শাসকের কর্তব্যের নিয়মাবলীকে বোঝায়। সংক্ষেপে, দক্ষ ও কার্যকর সরকার প্রতিষ্ঠা করাই ছিল রাজনীতিবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক লক্ষ্য। এটি আরও দাবি করা হয়েছে যে প্রথম তিনটি পুরুষার্থ, ধর্ম, অর্থ ও কাম অর্জনের জন্য একটি দক্ষ সরকার প্রয়োজনীয় শর্ত, এবং এই তিনটি অর্জন, চতুর্থ পুরুষার্থ, মোক্ষ অর্জনের জন্য একটি প্রয়োজনীয় শর্ত। সংক্ষেপে, রাজনীতিবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান ছিল সর্বোচ্চ শৃঙ্খলা। এই ধারণা অ্যারিস্টটলের বিখ্যাত উক্তির সাথে খুব কাছাকাছি। রাজনীতি হলো প্রধান বিজ্ঞান। বিস্তৃতভাবে বলতে গেলে মনুস্মৃতি প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার ধর্মশাস্ত্র ও ঐতিহ্যের প্রতিনিধি করে, আর কৌটিল্য প্রতিনিধি করেন অর্থশাস্ত্র ও ঐতিহ্যের। মহাভারত হল ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রের ঐতিহ্যের যোগসূত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞানের মাত্রা। দণ্ডনীতি ক্ষমতার সঠিক ব্যবহারের কৌশল। অর্থশাস্ত্র বস্তুগত সমৃদ্ধি ও ক্ষমতা অর্জন ও নিয়ন্ত্রণের নির্দেশিকা। রাজধর্ম শাসকের কর্তব্যের নিয়মাবলী। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রের ঐতিহ্য ছাড়াও বৌদ্ধ ঐতিহ্য ব্যক্তির আচরণ ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নৈতিক ভিত্তির উপর আলোকপাত করেছে। রাষ্ট্রের উৎপত্তির বিষয়ে এর ব্যাখ্যা রাষ্ট্রের ক্ষমতার চুক্তিভিত্তিক ভিত্তি ও উচ্চ রাজনৈতিক পদগুলো নির্বাচনমূলক প্রকৃতির সমর্থন করে। বৃহত্তর সমাজের কল্যাণে মানুষের তৈরি আইনের ধারণা প্রবর্তন করার ক্ষেত্রে এটিই প্রথম ছিল। আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তা। ভারতীয় নবজাগরণের আবির্ভাব। বিস্তৃতভাবে বলতে গেলে আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎপত্তি ঊনবিংশ শতাব্দীর শুরুতে ভারতীয় রেনেসাঁ বা নবজাগরণের সাথে ঘটে। ভারতীয় রেনেসাঁ বলতে ভারতীয় বুদ্ধিজীবী এবং অন্যান্য আলোকিত শ্রেণীর মধ্যে এক ধরনের জাগরণকে বোঝায়, যারা তৎকালীন ভারতীয় সমাজে বিদ্যমান ব্যাপক অজ্ঞতা ও উদাসীনতায় গভীরভাবে উপলব্ধি ছিলেন। এটি এই সমস্যা অতিক্রম করার সাথে তাদের দৃঢ় সংকল্প ও পরিকল্পনাকেও ধারণ করে। স্মরণ করা যেতে পারে যে 16 শতাব্দীতে মুঘল সম্রাট আকবর ভারতের যে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ঔরঙ্গজেবের মৃত্যুর পর অষ্টাদশ শতাব্দীতে তা ভেঙে পড়ে। এটি ছিল সাংস্কৃতিক অবক্ষয়ের সময়, যখন সৃজনশীল চিন্তা ও শিক্ষার আগ্রহ শুকিয়ে গিয়েছিল। মানুষ পুরনো অযৌক্তিক গোঁড়ামি ও কুসংস্কারের দাসে পরিণত হয়েছিল। হিন্দু বর্ণপ্রথা বিশেষভাবে নিপীড়ক হয়ে উঠেছিল। এর সবচেয়ে খারাপ বহিঃপ্রকাশ ঘটেছিল অস্পৃশ্যতার মাধ্যমে। বাল্যবিবাহ, বহুবিবাহ এবং সতীদাহ, যা স্বামীর চিতায় বিধবার স্ত্রীর দাহ এবং বিধবাদের দুরবস্থার মতো পশ্চাৎপদ প্রথাগুলো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল। সমুদ্রযাত্রা এবং বিদেশি ওষুধ ও চিকিৎসার পদ্ধতির উপর নিষেধাজ্ঞা অজ্ঞতার অন্যান্য লক্ষণ। এই পরিস্থিতিতে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দ্রুত কমে আসছিল।
ঊনবিংশ শতাব্দীর শুরুতে অনেক মহান ব্যক্তি দৃষ্টিপথে আবির্ভূত হন, যারা ভারতের গৌরবজ্জ্বল অতীতের পুনর্জাগরণ অনুপ্রাণিত হয়েছিল এবং 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 এর পুনরুদ্ধারের আশা করেছিলেন, যারা ভারতীয় চেতনার উৎসগুলো চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং ভারতীয় সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেন। এই মহান ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ব্রিটিশ শাসনামলে প্রবর্তিত ইংরেজি শিক্ষার দ্বারা উপকৃত হয়েছিলেন, তবে ভারতের রেনেসাঁর চেতনা জন্ম নিয়েছিল ভারতের সংস্কৃতির প্রতি প্রশংসাবোধ থেকে। পাশ্চাত্যের প্রভাব জাতীয় জাগরণের উপলব্ধ জুগিয়েছিল, কিন্তু এটি কোনোভাবেই এই নবজাগরণের কারণ ছিল না। উদাহরণস্বরূপ রাজা রামমোহন রায়, যাকে ভারতীয়ের জাতীয় জাগরণের পথপ্রদর্শক বলা হয়, তিনি ইংরেজি সংস্কৃতিকে শ্রদ্ধা করতেন, কিন্তু ইংরেজি ভাষা ও সাহিত্য পড়ার আগেই তিনি কুসংস্কারপূর্ণ মূর্তি পূজা, বহু ঈশ্বরবাদ এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। হিন্দু ধর্ম সংস্কারের জন্য তাঁর আহ্বান মূলত উপনিবেশ শিক্ষার পুনর্জাগরণের উপর ভিত্তি করেছিল। তাঁর চিন্তায় পাশ্চাত্য উদারবাদ এবং যুক্তিবাদ পরবর্তীতে যুক্ত হয়েছিল। এছাড়া স্বামী দয়ানন্দ সরস্বতী এবং রামকৃষ্ণ পরমহংসের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা ইংরেজি জানতেন না। স্বাভাবিকভাবেই তারা পাশ্চাত্য মূল্যবোধ দ্বারা প্রভাবিত হতে পারেনি। শুধুমাত্র তাঁদের প্রধান অনুসারীরা, যেমন লালা লাজপত রায় এবং স্বামী বিবেকানন্দ, যথাক্রমে তাদের শিক্ষার সাথে কিছু পাশ্চাত্য ধারণার সমন্বয় করার চেষ্টা করেছিলেন। সময়ের সাথে সাথে হিন্দু ধর্ম সংস্কারের দায়িত্ব কিছু প্রতিষ্ঠান গ্রহণ করে। রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1864 সালে কেশবচন্দ্র সেন বোম্বাইতে, বর্তমানে মুম্বাইয়ের একটি শাখা প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে মাদ্রাজ, বর্তমানে চেন্নাইয়ে বেদ সমাজ নামে ব্রহ্ম সমাজের আরেকটি শাখা প্রতিষ্ঠা করেন। এরপর স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে উত্তর ভারতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, যা বেদের বাণী পুনর্জাগৃত করতে চেয়েছিল এবং মূর্তি পূজা, বহু ঈশ্বরবাদ ও পুরাণগুলোর বিকৃত ব্যাখ্যার ভিত্তিতে কিছু পুরোহিতদের মিথ্যা শিক্ষা থেকে হিন্দু ধর্মকে মুক্ত করতে চেয়েছিলেন। আর্য সমাজ সামাজিক সংস্কারেরও কাজও করেছে। এটি জন্মের ভিত্তিতে কঠোর বর্ণপ্রথা প্রত্যাখ্যান করে এবং অস্পৃশ্যতা দূরীকরণের চেষ্টা করে। এটি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য নারী শিক্ষার প্রচার করে। এটি ধারাবাহিকভাবে ব্যাপক কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরোধিতা করে। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ 1896 সালে বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ 1896 সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ বিশ্বাস করতেন যে ঈশ্বর লাভের অনেক পথ আছে। মানবতার সেবা, বিশেষ করে দরিদ্র ও আর্তমানবতার সেবা হলো এর মধ্যে শ্রেষ্ঠ পথ। তার গুরুর পথ অনুসরণ করে বিবেকানন্দ সব ধর্মের মৌলিক একত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা এবং বিদ্যমান কুসংস্কারের উপর তীব্র আক্রমণ করেছিলেন। সমাজসেবার উদ্দেশ্যে এটি সারা দেশে দাতব্য স্কুল, হাসপাতাল, অনাথাশ্রম, লাইব্রেরি ইত্যাদি প্রতিষ্ঠা করে। অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থিওসফিক্যাল সোসাইটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। 1882 সালে এর সদর দপ্তর ভারতের মাদ্রাজ, বর্তমানে চেন্নাইয়ে স্থানান্তরিত হয়। এখানে নেতৃত্ব দেন একজন ইংরেজ নারী, অ্যানি বেসান্ত, যার হিন্দু ধর্মের মূল্যবোধের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। এই প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য ছিল মধ্যবিত্ত হিন্দুদের তাদের আধ্যাত্মিক ও জাতীয় ঐতিহ্যের মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করা। মুসলিমদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সংস্কার প্রক্রিয়াও শুরু হয়েছিল। যারা করেছিলেন তাদের মধ্যে বিশিষ্ট নেতা স্যার সৈয়দ আহমেদ খান। তিনি মুসলিমদের মধ্যে বিদ্যমান অজ্ঞতা ও কুসংস্কারের উপর তীব্র আক্রমণ করেছিলেন এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রচার করেছিলেন। তিনি ধর্মান্ধতা, গোঁড়ামি এবং সংকীর্ণ মনা হওয়ায় প্রবণতার নিন্দা করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে সংকীর্ণ মন বুদ্ধিভিত্তিক অনগ্রসর লক্ষণ। তিনি নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার এবং নারীদের বোরখা বা পর্দা প্রথার বিলুপ্তির পক্ষে কথা বলেছিলেন। তার প্রচেষ্টায় 1877 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে আলীনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হয়। ভারতের অন্যান্য সম্প্রদায় যেমন শিখ, খ্রিস্টান এবং পার্সিদের মধ্যে কোনো বড় ধরনের কুসংস্কার বা মন্দপ্রথা ছিল না, তাই তাদের মধ্যে কোনো বড় ধরনের ধর্মীয় বা সামাজিক সংস্কার আন্দোলনের চিহ্ন নেই। আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার বিস্তৃত ধারা। ধর্মীয় ও সামাজিক সংস্কারের ধারণার বাইরে আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার মধ্যে ভারতের জাতীয় আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এবং পুনর্গঠন সম্পর্কিত ভারতীয় বুদ্ধিজীবীদের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত রয়েছে। বিস্তৃতভাবে বলতে গেলে আমরা ভারতীয় রাজনৈতিক চিন্তার নিম্নলিখিত ধারণাগুলো চিহ্নিত করতে পারি: ক. উদারপন্থী ধারা, খ. ভাববাদী ধারা, গ. মানবতাবাদী ধারা, ঘ. সমাজতান্ত্রিক ধারা, ঙ. নারীবাদী ধারা এবং চ. হিন্দু বর্ণপ্রথার সমালোচকগণ।
ভারতীয় উদারপন্থী চিন্তাবিদরা মূলত ব্রিটিশ উদারবাদের নীতি দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এই দৃষ্টিভঙ্গি এমন একটি সামাজিক ব্যবস্থাকে সমর্থন করে যা ব্যক্তিকে তার পূর্ণ সম্ভাবনা অর্জনে সক্ষম করবে। তাদের মতে একটি সমাজের অগ্রগতি সরাসরি সেই সমাজে ব্যক্তির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের পরিমাপের উপর নির্ভর করে। ভারতীয় উদারপন্থীরা যুক্তি দিয়েছিলেন যে ভারতীয় ঐতিহ্য ব্যক্তি ও সমাজের সম্পূর্ণ যুক্তিবাদী ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল না, এখানে ব্যক্তি সমাজের কাছে অধীন ছিল। এটি ভারতের গৌরব উজ্জ্বল সভ্যতার পতনের দিকে নিয়ে গিয়েছিল। তাই ভারতের পুনর্জাগরণের জন্য যৌক্তিক ভিত্তির উপর সমাজের পুনর্গঠন ছিল একটি প্রয়োজনীয় শর্ত। উদারপন্থীরা মনে করতেন শতাব্দীর পর শতাব্দী ভারতের পরাধীনতার কারণ তার সামাজিক ব্যবস্থার মধ্যেই নিহিত। অধিকাংশ উদারপন্থী ব্রিটিশ শাসনকালে ভারতের সামাজিক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখেছিলেন এবং ব্রিটিশ শাসনকে আধুনিকীকরণের হাতিয়ার হিসেবে গণ্য করতেন। তারা ভারতের অজ্ঞতা, কুসংস্কার এবং মন্দ সামাজিক প্রথা থেকে মুক্তি পেতে ব্রিটিশ সরকারের সহায়তায় নীতিকে সমর্থন করেছিলেন। তারা ব্রিটিশ শাসকদের মধ্যে ন্যায় বিচারের বোধ জাগ্রত করে ভারতের সামাজিক পুনর্গঠনের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন। বিশিষ্ট ভারতীয় উদারপন্থীদের মধ্যে রয়েছেন রাজা রামমোহন রায়, দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে এবং গোপালকৃষ্ণ গোখলে। এই উজ্জ্বল বুদ্ধিজীবীরা বিদেশি শাসকদের সহায়তায় ভারতের মুক্তি অর্জনের আশায় ভুল করেছিলেন, যারা আমাদের প্রাকৃতিক ও মানবিক সম্পদ লুণ্ঠন করতে এখানে এসেছিল। ভারতের ভাববাদীদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাবিদ রয়েছেন। তাদের অধিকাংশই ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা বা কট্টর সমর্থক। বিস্তৃতভাবে বলতে গেলে ভারতীয় ভাববাদীরা ভারতীয় উদারপন্থীদের থেকে ভিন্ন ছিল, এই অর্থে যে তারা ইউরোপীয় ভাববাদী ঐতিহ্যের দ্বারা অনুপ্রাণিত ছিল না। তবে কিছু ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ভাববাদীদের মতোই। প্রথমত, তারা বস্তুগত জগতের চেয়ে চেতনার প্রাধান্য বিশ্বাস করতেন। দ্বিতীয়ত, ইউরোপের ভাববাদীদের মতো তারা জাতির জয়গান গাইতেন। একইভাবে তারা মনে করতেন প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান যে ধারণার উপর প্রতিষ্ঠিত তা সেই ধারণারই বহিঃপ্রকাশ। তারা যুক্তি দিতেন যে শরীরকে প্রাণবন্ত করার জন্য যেমন আত্মা দায়ী, তেমনি প্রতিটি জাতি তার চেতনা দ্বারা প্রাণবন্ত। একটি জাতির চেতনা বলতে বোঝায় সেই জাতির অন্তর্গত ব্যক্তিদের সম্মিলিত চেতনা। এই যুক্তিতে ভারতীয় ভাববাদীরা দাবি করেছিলেন যে ভারত একটি জাতি, এর চেতনা তার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিতে প্রকাশিত, যা একে একটি স্বাধীন ব্যক্তিত্ব দিয়েছে। এই ব্যক্তিত্ব রক্ষা করার প্রয়োজন ছিল, অন্যথায় মহাবিশ্বের প্রাকৃতিক শৃঙ্খলা বিঘ্নিত হতো। সংক্ষেপে, ভারতীয় ভাববাদীরা ভারতের জাতীয় পরিচয়ের উপর এবং বিশ্বে তার যথাযথ স্থান পুনরুদ্ধারের উপর গুরুত্ব দিয়েছিলেন। তারা ভারতের জাতীয় পরিচয়ের ধারণাকে কেন্দ্র করে জাতীয় আন্দোলনকে উৎসাহিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল প্রাচীন ভারতীয় সংস্কৃতির গৌরব ফিরিয়ে আনা। ভারতীয় ভাববাদীরা ভারতের মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তুলতে এবং বিদেশি শাসনের বিরুদ্ধে তাদের স্বাধীনতা সংগ্রামকে একত্রিত করতে চেয়েছিলেন। তারা যুক্তি দিতেন যে ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রকৃত সামাজিক সংস্কার আশা করা বোকামি। এই অর্থে জাতীয় জাগরণ প্রচারে ভারতীয় ভাববাদীরা ভারতীয় উদারপন্থীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। বিশিষ্ট ভারতীয় ভাববাদীদের মধ্যে রয়েছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা লাজপত রায়, লোকমান্য বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, শ্রী অরবিন্দ এবং বীর সাভারকর। স্বামী দয়ানন্দ এর বর্ণিত আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে ভারতের শিক্ষা, প্রশাসন এবং ধর্মীয় বিশ্বাস, বিশেষ করে হিন্দুদের মধ্যে পুনর্গঠন করতে চেয়েছিলেন। তার মতে এগুলো মহান আর্য সভ্যতার সবচেয়ে যুক্তিবাদী ভিত্তি উপস্থাপন করে, যা পরবর্তী শতাব্দীগুলোতে বিকৃত হয়ে গিয়েছিল। এ কারণে 1875 সালে এই চেতনার বাহন হিসেবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। লালা লাজপত রায় আর্য সমাজের একজন অনুসারী ছিলেন, যিনি ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পাশ্চাত্য ধারণা ও প্রতিষ্ঠানের কাছে বেশ পরিচিত ছিলেন। তিনি স্বামী দয়ানন্দের সামাজিক আদর্শগুলোকে একটি সুসংগত জাতীয় চেতনা রূপান্তর করার চেষ্টা করেছিলেন। তিনি ভারতীয় উৎস এবং পশ্চিমা উৎসের যৌক্তিক উপাদানের সমন্বয়ে ভারতের আধুনিকীকরণের পথ প্রশস্ত করতে চেয়েছিলেন। রায় একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদের একজন কট্টর সমর্থক ছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এক ধর্মের অনুসারীদের অন্য ধর্মের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, তেমনি পৃথিবীর কোনো জাতির অন্য জাতির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অধিকার নেই, যে জাতি যতই উন্নত বা অনগ্রসর হোক না কেন। লোকমান্য বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং শ্রী অরবিন্দ ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের প্রেরণা। তিলকই ঘোষণা করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। পালই ভারতীয় জাতির ব্যক্তিত্বের জয়গান গাইতে ভারত মাতার ছবি তৈরি করেছিলেন। ভারত মাতার ধারণা জওহরলাল নেহরু সহ অনেকের অনুপ্রাণিত করেছিল। জাতীয় সংহতির প্রচেষ্টায় এটি আজও আমাদের অনুপ্রাণিত করে। শ্রী অরবিন্দ জাতীয়তাবাদকে ইমারত আধ্যাত্মিকতার ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছিলেন। তিনি জাতীয়তাবাদকে বিশ্বাসের বিষয় করে তুলেছিলেন। তার মতে জাতির প্রতি ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তির সমতুল্য।
তারপর বীর সাভারকর হিন্দুত্বের আদর্শকে কেন্দ্র করে জাতীয় সংহতি অর্জন করতে চেয়েছিলেন, যা ভারতের মিশ্র সংস্কৃতির প্রেক্ষাপটে একটি বিতর্কিত বিষয়। সংক্ষেপে, ভারতীয় জাতীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে ভারতীয় ভাববাদীরা এক অনন্য ভূমিকা পালন করেছিল। আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার মানবতাবাদী ধারার কথা বলতে গেলে এটি লক্ষ্য করা যায় যে ভারতীয় মানবতাবাদী চিন্তার মৌলিক নীতিগুলো পশ্চিমা মানবতাবাদের মতোই, তবে এটি ভারতীয় দার্শনিকদের দ্বারা আরও বিকশিত হয়েছিল এবং এর যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল। সংক্ষেপে, মানবতাবাদ বলতে সেই নীতি, দৃষ্টিভঙ্গি বা জীবনধারাকে বোঝায় যা অন্য যে কোনো সুবিধা বা মূল্যের চেয়ে মানুষের মর্যাদা ও জীবনের মূল্যকে প্রাধান্য দেয়। এটি মনে করে যে প্রতিটি মানুষ যুক্তিবোধের অধিকারী, যা তাকে আত্মোপলব্ধি করতে সক্ষম করে। এই ক্ষেত্রে লিঙ্গ, জাতি, ধর্ম বা দেশ নির্বিশেষে সকল মানুষ সমান, প্রতিটি মানুষই একটি লক্ষ্য বা সাধ্য। আধুনিক ভারতীয় সামাজিক ও রাজনৈতিক চিন্তার স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং এম.এন. রায় মানবতাবাদের প্রধান প্রবক্তা হিসেবে বিবেচিত হন। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সন্ন্যাসী দার্শনিক এবং মানবতাবাদী চিন্তাবিদ, যিনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেননি। তবে স্বাধীনতার মূল্য নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অনেক ভারতীয়কে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। 1893 সালে শিকাগোয় ধর্ম সংসদে সব ধর্মের একত্বের উপর তাঁর বিশ্বাস উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা অনুসরণ করে বিবেকানন্দ যুক্তি দিয়েছিলেন যে মানবতার থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক আনন্দ লাভ করা যায় না, এটি কেবলমাত্র মানবতার সেবার মাধ্যমে অর্জন করা সম্ভব। তিনি মানুষের সেবাকে, বিশেষ করে দরিদ্র ও আর্তমানবতার সেবাকে ঈশ্বরের সেবার সমান মনে করতেন। 1896 সালে তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে এবং দরিদ্র, অশিক্ষিত, অজ্ঞ ও অসুস্থ মানুষের কল্যাণে অনেক কাজ করেছে। সংক্ষেপে, বিবেকানন্দের মানবতাবাদ মানবতার অনুভূতিরও অন্তর্ভুক্ত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তির ইতিবাচক স্বাধীনতার উপর জোর দিয়েছিলেন, যা আত্মোপলব্ধির মাধ্যমে অর্জিত হতে পারে। তিনি যুক্তি দিয়েছিলেন যে ব্যক্তির স্বাধীনতা প্রথমে জাতীয়তাবাদের মাধ্যমে উপলব্ধি করা হয়, কিন্তু তা আন্তর্জাতিকতাবাদের চেতনার তার ভৌতিক পরিণতিতে পৌঁছায়। রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণাটি শেষ পর্যন্ত তার অনন্য সিনথেটিক ইউনিভার্সালিজম, সমন্বিত বিশ্বজনীনতা ধারণায় বিকশিত হয়েছিল। রবীন্দ্রনাথ মনে করতেন যে মানুষ যখন তাদের রাজনৈতিক সংগঠনকে বিভিন্ন জাতিতে বিবর্তিত করে, তখন এই জাতিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাদের মানসিক ও আধ্যাত্মিক বিকাশে বাধা সৃষ্টি করে। প্রতিটি জাতি তার শক্তি ও গৌরব সংহত করার লক্ষ্যে তার জনগণের চিন্তাভাবনাকে রেজিমেন্ট বা নিয়ন্ত্রিত করার আশ্রয় নেয়। এই ধ্বংসাত্মক প্রবণতা রোধ করতে এবং গঠনমূলক পথ খুঁজতে তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ ত্যাগ করে এবং সমগ্র মানবতার সাথে সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর এম.এন. রায় মানবতাবাদের ধারণাটিকে একটি নতুন রূপ দেন, যাকে তিনি নতুন মানবতাবাদ বা বৈজ্ঞানিক মানবতাবাদ বা র্যাডিক্যাল মানবতাবাদ হিসেবে বর্ণনা করেন। সংক্ষেপে, এটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে বিজ্ঞানকে মানুষের মর্যাদা বৃদ্ধি এবং মানবিক মুক্তি নিশ্চিত করতে ব্যবহার করা উচিত এবং করা সম্ভব। রায় যুক্তি দিয়েছিলেন যে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের সৃজনশীল ক্ষমতার উপলব্ধির প্রয়োজন। মানুষ মূলত একজন যুক্তিবাদী প্রাণী, তার স্বভাব কেবল বিশ্বাস করা নয়, বরং প্রশ্ন করা, অনুসন্ধান করা এবং জানা। কিন্তু সে অজ্ঞতার শিকার হয়, যা মানুষের স্বাধীনতার প্রধান বাধা। যখন সে অজ্ঞতার অন্ধকারে থাকে, তখন সে কুসংস্কার এবং বহির্জাগতিক শক্তির ভয়ের অসহায় শিকার হয়ে পড়ে। সে তার বোধগম্যতা ও নিয়ন্ত্রণের বাইরে শক্তির উপর অন্ধ বিশ্বাস রাখে, যতক্ষণ না বৈজ্ঞানিক জ্ঞান তার পথ আলোকিত করছে। এটি তাকে তার সত্তা এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সময়ের সাথে চলে আসা কুসংস্কার থেকে মুক্ত করে। যখন সত্যের আলো তার সহজাত যুক্তিবোধকে আরও প্রকাশ করে, তখন সে অজ্ঞতার উপর ভিত্তি করে পুরানো ধারণাগুলো বর্জন করতে শুরু করে। রায়ের পর ভারতীয় রাষ্ট্রনায়ক দার্শনিক জওহরলাল নেহরু বৈজ্ঞানিক মানবতাবাদের আরেকটি সংস্করণ সামনে আনেন। নেহরু যুক্তি দিয়েছিলেন যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে প্রাপ্ত শক্তিকে ব্যক্তিগত মুনাফা ও অন্যের শোষণের জন্য নয়, বরং মানবতার সেবায় কাজে লাগানো উচিত। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে হিন্দু বর্ণপ্রথার সমালোচকরাও মানবতাবাদের চেতনায় অনুপ্রাণিত হয়েছিলেন। হিন্দু বর্ণপ্রথার প্রধান সমালোচকদের মধ্যে রয়েছেন মহাত্মা জ্যোতিবা ফুলে, বি.আর. আম্বেদকর এবং পেরিয়ার ই.ভি. রামস্বামী নাইকার। তারা ভারতের শোষিত শ্রেণীর মুক্তির উপর আলোকপাত করে মানুষের মর্যাদা পুনরুদ্ধারের পথ দেখিয়েছিলেন। তাদের যুক্তিসঙ্গতভাবে ভারতীয় মানবতাবাদী চিন্তাবিদদের সাথে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ভারতীয় সমাজতান্ত্রিক চিন্তা পশ্চিমাদের মধ্যে প্রচলিত সমাজতন্ত্রের মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। তবে ভারতীয় সমাজতন্ত্রীরা ভারতীয় পরিস্থিতিতে এর প্রয়োগের জন্য কর্মপদ্ধতি তৈরিতে কিছুটা উদ্ভাবনী শক্তি দেখিয়েছিলেন।
ইউরোপীয় সমাজতন্ত্রীদের মতো ভারতীয় সমাজতন্ত্রীরা মূলত শ্রমিক শ্রেণীর স্বার্থ সুরক্ষার সাথে উদ্বিগ্ন ছিলেন। একইভাবে তারা আর্থসামাজিক পুনর্গঠনকে সহজতর করার জন্য উৎপাদনের প্রধান মাধ্যমগুলোর উপর সামাজিক মালিকানা ও নিয়ন্ত্রণকে সমর্থন করতেন। তবে ইউরোপীয় সমাজতন্ত্রীরা মূলত বস্তুগত মূল্যবোধের সাথে যুক্ত থাকলেও ভারতীয় সমাজতন্ত্রীরা ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে বস্তুগত ও আধ্যাত্মিক উভয় মূল্যবোধ অনুসরণে আগ্রহী ছিলেন। ভারতীয় সমাজতন্ত্রীদের মতে বিশিষ্ট চিন্তাবিদদের মধ্যে রয়েছেন আচার্য নরেন্দ্র দেব, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এবং রামমনোহর লোহিয়া। এছাড়া জওহরলাল নেহরু সমাজতন্ত্র বিশ্বাস করতেন, কিন্তু নেহরুর দৃষ্টিভঙ্গি এতই প্রশস্ত ছিল যে তাকে কোনো নির্দিষ্ট চিন্তাধারার সাথে আবদ্ধ করা যায় না। নরেন্দ্র দেব ভারতের সমাজতান্ত্রিক চিন্তার প্রতিকৃতি হিসেবে বিবেচিত হন। তিনি মার্ক্সবাদী বস্তুবাদের নীতি, শ্রেণী সংগ্রাম এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সাথে গান্ধীবাদী নৈতিকতা ও অহিংসার নীতি এবং ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের লক্ষ্যগুলোকে একত্রিত করে ভারতীয় সমাজতন্ত্রের একটি নতুন পরিচয় গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তারপর লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, যিনি জেপি নামে পরিচিত, মার্ক্সবাদী হিসেবে শুরু করেছিলেন, তিনি সোভিয়েত ইউনিয়ন ও প্রাচীন মার্ক্সবাদী আদর্শের নামে প্রতিষ্ঠিত কর্তৃত্ববাদী ও সর্বগ্রাসী মডেলগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি সমাজতন্ত্রের এমন একটি মানবিক ও গণতান্ত্রিক রূপের পক্ষে ছিলেন যা ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের কাঠামোগত মধ্যে মানানসই হয়। তার পরবর্তী কর্মজীবনে জেপি গান্ধীবাদী আদর্শ, আধ্যাত্মিক মূল্যবোধ এবং প্রকৃত গণতন্ত্রের অনুসরণে নিজেকে নিয়োজিত করেছিলেন। পরিশেষে লোহিয়া সমাজতন্ত্রের এশীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এশীয় সভ্যতা দীর্ঘদিনের স্বৈরাচার ও সমাজতন্ত্রের ঐতিহ্যের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে। এশীয় রাজনীতিতে আমলাতন্ত্র ও প্রযুক্তিবিদ্যার বিকাশ মূলত জনতুষ্টি এবং মানুষের আবেগের শোষণের উপর টিকেছিল। এই পরিস্থিতির সংশোধনের জন্য লোহিয়া ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কার্যকরী ফেডারেলিজম এবং কুটির শিল্পের প্রচারের উপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত সামাজিক ব্যবস্থার মডেল উপস্থাপন করেছিলেন। তিনি আশা করেছিলেন যে এই ব্যবস্থা প্রথমে পুরো এশিয়া জুড়ে জাতীয় পর্যায়ে গৃহীত হবে এবং এটি একটি বিশ্ব সংসদ বা বিশ্ব সরকার বিবর্তনের মাধ্যমে তার যৌক্তিক পরিণতিতে পৌঁছাবে। নারীবাদী চিন্তা মূলত নারীর দুরবস্থা এবং তাদের যুক্তির উপায়ের সাথে উদ্বিগ্ন। আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার একটি পৃথক নারীবাদী ধারা চিহ্নিত করা কঠিন। আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদদের একটি বড় অংশ তাদের সমাজ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নারীর সমস্যাগুলোর সাথে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন রাজা রামমোহন রায়, মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী দয়ানন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা জ্যোতিবা ফুলে, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর এবং রামমনোহর লোহিয়া। তবে পণ্ডিতা রমাবাঈকে সম্পূর্ণরূপে নারী মুক্তির চিন্তা ও কাজের প্রতি নিবেদিত হিসেবে আলাদা করা যায়। তাকে আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার নারীবাদী ধারার প্রধান প্রতিনিধি হিসেবে গণ্য করা যেতে পারে। এই স্বতন্ত্র চিন্তাধারা ছাড়াও মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরু তাদের নিজ নিজ ক্ষেত্রে রাজনৈতিক দর্শনে অন্যান্য অবদান রেখেছিলেন। গান্ধী তার শুদ্ধ উপায় এবং সত্য ও অহিংসার অনুসরণ, আইন অমান্য ও সত্যাগ্রহের স্বরাজ ও সর্বোদয়ের নীতি মাধ্যমে রাজনীতির নৈতিক ভিত্তি পুনর্গঠন করতে চেয়েছিলেন। অন্যদিকে নেহরু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, জাতি গঠন, অর্থনৈতিক পুনর্জন্ম এবং সামাজিক ন্যায়বিচার প্রচারের মাধ্যমে ভারতের আধুনিকীকরণ চেয়েছিলেন।